তো বিউটি লাস্সির লাস্সি, লেবুর শরবত এবং দই কলা চিরা খেয়ে আমরা এখন যাচ্ছি আহসান মঞ্জিলে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আহসান মঞ্জিলে গুগলে দেখাচ্ছে আজকে বন্ধের দিন, শনিবার বন্ধ থাকে। আবার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করতে বললো যে না, আজকে খোলা আছে, কারণ ঈদের ছুটিতে আহসান মঞ্জিল খোলা আজকে। তো আমরা যে এটা দেখি খোলা না বন্ধ। ও, আমরা এখন ইসলামপুর হয়ে গেছি না, সব বন্ধ, এই জন্য আরামে যাওয়া যাচ্ছে। নাহলে খবর আছে, খবর মানে বিদেশি খবর পুরা। সো শুভ দুপুর, করকরা দুপুর রোদের শুভেচ্ছা। এই যে আমরা রোদে বেগুন পোড়া মোটামুটি মোটামুটি। আমার তো অভ্যাস আছে, তোর তো মানে রং ভালো, শেষ আজকে উন্নত মানের রং নিয়ে ঘুরি। যাই হোক, দেখা যাক। আমরা লালবাগের কেল্লা, তারপরে ওই যে বিউটি লাস্সিতে লাস্সি, লেবু শরবত, দই চিরা খেয়ে আমাদের কারেন্ট আরেকটু বাড়লো, একটু ঠান্ডা হলো বন্টন। এখন আমরা চলে আসছি, বাড়াইনি, এখন আমরা চলে এসেছি আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে দেখা শুরু করবো আমরা গ্যালারি থেকে দেখে ওই দিক দিয়ে বেরোবো, দোতলা থেকে বেরোবো, নাকি ভুল বললাম? যাই হোক, আমরা গ্যালারিতে যাই আগে। আহসান মঞ্জিল বাংলাদেশ শুধু না, আমাদের এই ভারতের ইতিহাসে আহসান মঞ্জিল সম্পর্কিত যারা মানুষ, অর্থাৎ নবাব ছিলেন, নবাব আব্দুল গনি থেকে শুরু করে নবাব আহসানুল্লাহ এবং শেষ পর্যন্ত নবাব স্যার সলিমুল্লাহ, তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল বাংলাদেশের এবং ভারতের ইতিহাসে। সেই ভূমিকার কথা আমি সবিস্তারে বলবো, বর্ণনা করবো। অ্যাকচুয়ালি এখন আমি শুধু ভিডিও করব। আচ্ছা, গ্যালারিতে করবো না স্থির চিত্র বা ভিডিও চিত্র, উচ্চস্বরে কথা বলবো না, ঠিক আছে? আমরা উই আর গুড সিটিজেন্স, আমরা কমপ্লাই করে চলবো যেসব কর্মকাণ্ড আছে। আহসান মঞ্জিল পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি ঢাকার বিখ্যাত নবাব পরিবারের আবাসস্থল ছিল এবং বর্তমানে এটি একটি জাদুঘর। 1800 শতকে এখানে একটি বাগান বাড়ি ছিল, যা পরে ফরাসি বণিকদের মালিকানায় যায়। 1830 সালে খাজা আমিনুল্লাহ সম্পত্তিটি ক্রয় করেন। তার পুত্র খাজা আব্দুল গনি 1859 সালে একটি নতুন প্রাসাদ নির্মাণ শুরু করেন এখানে। 1872 সালে প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এটির নাম রাখেন আহসান মঞ্জিল। 1888 সালের ভয়াবহ টর্নেডোতে প্রাসাদের ব্যাপক ক্ষতি হয়, পরে সংস্কার করে পুনর্নির্মাণ করা হয়। প্রাসাদটি ইন্দো সারাসেনিক এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত। এর গোলাপি রঙের জন্যে একে অনেকে পিঙ্ক প্যালেস বলে অভিহিত করেন। বিশাল গম্বুজ, প্রশস্ত সিঁড়ি এবং অলঙ্কৃত দরবার হল এর প্রধান বৈশিষ্ট্য। এই আহসান মঞ্জিলের অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 19 এবং 20 শতাব্দীর শুরুতে ঢাকার নবাব পরিবারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এটা। এখানে বহু গুরুত্বপূর্ণ সভা ও অতিথি আপ্যায়নের আয়োজন হতো। ব্রিটিশ ভারতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা এই প্রাসাদে এসেছিলেন। স্বাধীনতা মানে 1971 সালের পর ভবনটি অবহেলিত হয়ে পরে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম এর তত্ত্বাবধানে সংস্কার করা হয়। এই জায়গায় লেখা আছে হাতির মাথার কঙ্কাল। এত বড় হাতি? হ্যাঁ, বাবা, হাতি এর থেকেও বড় হয়, তুমি বুঝো না। এই সি দেখছিস এই যে সিঁড়ির রেলিংস, এই জায়গায় এটা, এই যে সিঁড়ির রেলিং, সংস্কারের পর 1992 সালে এই ভবনটি
জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই নবাব পরিবারের অন্যতম সদস্য ছিলেন খাজা সলিমুল্লাহ। খাজা সলিমুল্লাহ 1871 সালে 7ই জুন জন্মগ্রহণ করেন। তিনি এই নবাব পরিবারের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তিনি নবাব খাজা আহসানুল্লাহর পুত্র এবং ব্রিটিশ ভারতের মুসলিম রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা। 1905 সালে পার্টিশন অফ বেঙ্গলের দৃঢ় সমর্থক ছিলেন। তার মতে পূর্ববঙ্গের মুসলমানরা শিক্ষা এবং প্রশাসনে পিছিয়ে ছিল এবং নতুন প্রদেশ গঠিত হলে তাদের উন্নয়নের সুযোগ বাড়বে। এ কারণে তিনি পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ঢাকা হওয়াকে স্বাগত জানান। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার শাহবাগ এলাকায় অনুষ্ঠিত মুসলিম শিক্ষা সম্মেলনের পর অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নবাব সলিমুল্লাহ এই প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা এবং সংগঠক ছিলেন। এজন্য তাকে মুসলিম লীগের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। শিক্ষা বিস্তারে তিনি বহু অনুদান দেন। মুসলিম শিক্ষা প্রসার, ছাত্রাবাস নির্মাণ এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির পেছনেও তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করে। তিনি নবাব বাহাদুর অব ঢাকা নামে সুপরিচিত ছিলেন। 16ই জানুয়ারি 1915 সালে কলকাতার চৌরঙ্গি এলাকায় তার মৃত্যু হয়। তাকে ঢাকার বেগম বাজার কবরস্থানে সমাহিত করা হয়। এটা দেখ, এখানে কি লেখা আছে? কুইন স্ট্রিট ভিক্টোরিয়া থেকে তৈরি করা, লন্ডন থেকে নিয়ে আসে না? 128 কুইন স্ট্রিট। ও, চুপস কোম্পানি। হ্যাঁ, এতে খানা সার্ভ করা হতো। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই যে প্লেটের এইখানে এইটা পাইপ সিস্টেম কেন? পাইপ না, এটা হচ্ছে গরম পানি ঢালার জন্য। সো Okay. ফুটন্ত পানি এখান থেকে ঢাললে এটার উপরে যখন খাওয়াটা রাখে, খাওয়াটা অনেক সময় পর্যন্ত গরম থাকে, ঠান্ডা হয় না। আচ্ছা। সেই সময় তো আগুন ছিল না। ও ইয়েস, তুই এই গরম পানির সিস্টেম জানলি কেমনে? কিন্তু আমি পড়াশোনা করি। পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো অনেক পড়াশোনা করি, আমি গরম পানির সিস্টেম জানি নাই। তুই এগুলো বিষয়ে পড়ো না? ও আচ্ছা, তাহলে সিলেবাস একটু চেঞ্জ হ্যাঁ করতে হ্যাঁ, হবে। একটু চেঞ্জ করো। এরপর খাজা নাজিমউদ্দিন নবাব পরিবারের অন্যতম সদস্য। তার পিতার নাম খাজা নিজামউদ্দিন এবং তিনি নবাব স্যার সলিমুল্লাহর ভ্রাতুষ্পুত্র ছিলেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি 1937 থেকে 1943 পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন এবং লিয়াকত আলী খান নিহত হলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তাহলে প্রথমে খাজা আমিনুল্লাহ, এরপর তার পুত্র খাজা আব্দুল গনি, এরপর তার পুত্র খাজা আহসানুল্লাহ এবং খাজা সলিমুল্লাহ এবং খাজা নাজিমউদ্দিন, এদের জীবনী সম্পর্কে আমরা একটু করে জানলাম। ঢাকার এই নবাব পরিবারে আমাদের এই ভারতবর্ষ তথা বাংলায় তাদের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদান রয়েছে এবং তার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই আহসান মঞ্জিল। এই দেখ, দীনবন্ধু মিত্র। হ্যাঁ, আগে স্যার জগদীশ চন্দ্র বসু আছে। তারপরে হাসান রাজা। হাসান রাজা, লালনের ছবি দেখলাম না। ব্যাক সাইড, ব্যাকইয়ার্ড। এই যে দেখ, এই কাচের ডিজাইনগুলো খুব ইন্টারেস্টিং ছিল এগুলা। এই যে আর লম্বা লম্বা দরজা,
এই যে গ্লাসের ডিজাইন, এই যে রুমটা আছে না, এর নাম হচ্ছে হিন্দুস্তানি কক্ষ। হ্যাঁ, কেন বলতো? ওই যে ইয়ে হয়েছিল মানে এখানে। হোয়াইট ইজ হিন্দুস্তানি কক্ষ, তুই বল। মানে হিন্দুস্তানি বলতে আমরা অ্যাকচুয়ালি ওই সময়ে নর্থ ইন্ডিয়াকে বোঝানো হতো আর কি, হিন্দুস্তানি ভাষা মানে হিন্দি বেল্টে যেটা, কিন্তু তার সাথে এটার মানে সম্পর্কটা কি? এই সিধা বাস। মানে আমার মনে হয় ওই সব জায়গার জিনিসপত্র দিয়ে এটা এই রুমটা মেনটেন করা হয়েছে আর কি, আই এম নট শিওর। টাইপিং মানে কি? কার্ড রুম মানে যেখানে কার্ড খেলতো, ব্রিজ। ও বাবা, টাইলসটা তো দারুণ, হ্যাঁ। মেঝেটা দারুণ, হুম। এই দরজাগুলো দারুণ, গ্লাস, কালার গ্লাস করা, পুরোনো দিনের লম্বা ফ্যান। আর এখানে তুই কি নোটিস করছিস? এই যে আগেরটাও গেলাম, এটাতেও গেলাম, এই ভিতরে গরম না জায়গাগুলো। না উঁচু ছাদ যে, ওই সিঁড়ির অপেক্ষায় আছে ভাই, সিঁড়ি ভাই আর আছে। ফুটা ফুটা করা ইয়ে হ্যাঁ বানায়। মানে খুব নেটিং করা থাকতো হ্যাঁ, আর কি, হ্যাঁ। যাতে জীবাণু ময়লা এগুলো আটকায় যায়, ওয়াটার ফিল্টার। সিধা বালতি। এই বিশাল মগও আছে, এটা কি গায়ে হ্যাঁ। পানি ঢালার জন্য গায়ে? মনে হয় এটা কল মনে হয়, এই যে এগুলা কল। কল, হ্যাঁ, এটা, প্রাচীন কালের ওইটা, কল, এই হ্যাঁ, যে দোনোটাই। মাগ। ডাবল দেখছো, হট অ্যান্ড কোল্ড দুইটা। ওরে বাবা, যেটা নবাব হওয়ার দরকার ছিল। আমার না দেখ, হিটার, ইলেকট্রিক হিটার, টেবিল ল্যাম্প, সো কিছু আছিল, কেরোসিন স্টোভ, চুলা। এগুলো এই যে লাইট এরিয়া, হ্যাঁ, এটা যে কি রে? সিগন্যাল লাইট দিত। এটা ফ্যান, ইয়েস, এই গোল গোল হ্যাঁ, ইয়ের হ্যাঁ। ফ্যান। এটাও ফ্যান। এই গোল এরকম ফ্যান আমরা ছোটবেলায় দেখছি, কিন্তু তুই দেখছিস কিনা এটা জানি দেখ না। সিগন্যাল লাইট, কিসের সিগন্যাল? ওই যে আচ্ছা, হ্যাঁ, এই ফ্যান। দেখ, হ্যাঁ। মাঝখানের এটা কি জন্য জানিস? মাঝখানের এটা কেন জানিস? কি? গার্লস ইউজ টু সিট দেয়ার। মহিলারা বসতো তো? হ্যাঁ, সো লাইক কেন? কোনো একটা কর্নারে কর্নারে, বিকজ এটা তো পুরোটা আসলে প্রথম বানানো হয়েছে জলসা ঘর, ও আচ্ছা, ওকে ওকে। প্রত্যেকটা খেনা হয়েছে। জাদুঘর পরিদর্শন মানে আহসান মঞ্জিল পরিদর্শন মোটামুটি শেষ। আহসান মঞ্জিল মানে মোটামুটি পুরোটাই একটা মিউজিয়ামের মতন। আর এই হচ্ছে আহসান মঞ্জিলের গা ঘেঁষে বুড়িগঙ্গা নদী, দেখা যায় না, ভীষণ ব্লক হয়ে যায়, একটুখানি দেখা যায়। এই যে
পানি নৌকা টোকা চলছে। ইউরোপিয়ান গেস্টরা আসলে এখানে বল মানে ওই নাইট স্যারদের জন্য এখানে এই যে পার্টি টার্টি হতো আর কি, piano। পিয়ানো। বাট ঝাড়বাতিগুলো একটাও নাই। These are not the original না, one. এগুলো পরে রিইনস্টল করা হয়েছে মনে হয়। There used to be a big one. আমরা চলে আসছি Jadi mana sunatan tak kira Oh, iya. সো আমাদের আহসান মঞ্জিল পরিভ্রমণ ও শেষের এখানে দিকে দাঁড়া। আমরা এখন বের হয়ে জাহিদ গেলাম। উপরে পিছে যা, উপরে তুল হ্যাঁ, উপরে তুলবো। এই যে এখানে। আর এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। ভিড় বাড়ছে আস্তে আস্তে, এখন মধ্য দুপুর 3টা বাজে প্রায়। প্রচুর মানুষ চলে আসছে আর মধ্যে। ও হ্যাঁ, দাঁড়া। সো আহসান মঞ্জিল পরিদর্শন শেষ। আমরা এখন আহসান মঞ্জিল থেকে বের হয়ে যাব। জাহিদ কি ছবি তুলবো? আহসান মঞ্জিল পরিদর্শন শেষে আমরা বের হয়ে প্রথমে একটু কুলফি মালাই খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই। তারপর একটা অটোরিকশা ভাড়া করে আমরা চলে যাই আরেক ঐতিহ্যবাহী জায়গা বলদা গার্ডেনের দিকে। ধরোটা একটু মারাইসা যাওয়ার সময় একটা মুচির এখানে থাইমেন। এটা কোন এলাকা? এটা কোথায়? সদরপুর সদরঘাট রোড। সূত্রাপুর সূত্রাপুর তো পুরো নেই। সদরঘাট কি কাছে এখান থেকে? চল লঞ্চ ভাড়া করে জায়গা জগন্নাথ ইউনিভার্সিটি। বুঝতে পেরেছি। ये क्या है? এটা কি বিশ্ববিদ্যালয় হ্যাঁ বিল্ডিংটা? না ওই তো এটাই পানির ট্যাঙ্কি। হ্যাঁ মাজার শরীফ ছিল এটার ভিতরে। না, পানির ট্যাঙ্কি না, এটা মাজার টাইপের কিছু একটা। না পানির ট্যাঙ্কি এটা কি বাম দিকে? পানির ট্যাঙ্কি ও পানির ট্যাঙ্কি না? হ্যাঁ। আমার ডান দিকে কি এটা? কবরস্থান কি? কবরস্থান কবরস্থান। ও হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কবরস্থান। আর বাম দিকে কি? ছায়াময় গাছময়। একটা খ্রিস্টানদের কবরস্থান আছে কোথায় জানি। এটা না একসাথে না? হ্যাঁ হ্যাঁ। এটাই আমার মনে আছে, আমি ঠিক জায়গায় আসছি ছোটবেলায়। আচ্ছা, এটাই বলদা গার্ডেন। এই যে বলদা গার্ডেন। ইয়েস, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বলদা গার্ডেনে। সো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন কোথায়? বলদা গার্ডেন। বলদা গার্ডেন, ঐতিহাসিক বলদা গার্ডেন। চলছে আমাদের পুরনো ঢাকার ব্যাপক ঘোরাঘুরি। আমি কিন্তু জীবনে প্রথম আসলাম। আমিও প্রথম। আচ্ছা, এখানে একটু হিস্ট্রিটা দেখি। এটা স্থাপিত হয়েছিল 1909 সালে। ওয়েলকাম টু বলদা গার্ডেন। উদ্ভিদের জিনপুল, গবেষণা, শিক্ষা, সংরক্ষণ এইসব আছে এখানে। এই এটা রাজ অশোক। কি এটা? রাজ অশোক। এটা উদয় পদ্ম। কোনটা উদয়পদ? এটা এই যে মোটাটা? হ্যাঁ আচ্ছা, এই এই যে যে এটা, চিকনটা এটা, চিকন। এটা। আরে দেখতে থাকি না। হ্যাঁ এইটা দেখ চম্পা ফুল, চাপা, এই মোটাটা চাপা ফুলের গাছ। ও বাবা, এটা মইরা গেছে। বিরাট বড়। এবং হ্যাঁ ও এটা তো এই যে একটা ডাল বেরোইছে এখানে, হ্যাঁ পুরোপুরি মরে নাই এখনো। না বলদা গার্ডেনের ইতিহাস 1909 সালে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী হ্যাঁ
ওয়ারিতে ঐতিহ্যবাহী বলদা গার্ডেন একটি স্যাটেলাইট ইউনিট 3.38 একর জায়গা নিয়ে অবস্থিত। আচ্ছা, অ্যামাজন লিলিও আছে, আসো বরাবর অনেক লম্বা এটা গাছটা। এই গাছটা সুন্দর না? দেখ, এর নাম বাঁশপাতা গাছ। এইটা না? Nice না? ওয়াও, নাইস। আবার এটা কি যেন গাছ? দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার না? নাম আছে? না, স্মেল নাই কোনো। এটা কোনো স্মেল নাই। না, এইটা কি? না, কোনো নাম নাই। I think only এই গাছটার নাম খুব অদ্ভুত, কোকোলোবা। এই হচ্ছে কোকোলোবা গাছ। আর চলছে আমাদের পুরোনো ঢাকায় ঘোরাঘুরি। আমরা এখন আছি বলদা গার্ডেন। জীবনে প্রথম আসলাম। কিছু কিছু আজব গাছ আছে। এই গাছটা একটু আজব, এই গাছটা। এই গাছটা দারুণ। এইখানে গোলাপ বাগান আছে। ইংরেজিতে কি এগুলাকে ওই যে ওয়াটার লিলি বা এই টাইপের কিছু বলে? এই ফুল মনে হয় ভোরবেলা ফুটে। হ্যাঁ, 10টা থেকে বন্ধ হওয়া শুরু হয়। কটা থেকে? ফ্রুটিকা আছে এখানে। এইটা হচ্ছে খয়ের গাছ। এই যে ঘুরে এসে আবার এদিকে চলে গেছে, পাতা ঠিক আলাদা করা যাচ্ছে না। আর এই গাছটার নাম হচ্ছে বিচিত্র বকুল। এটা হচ্ছে এইটা। হ্যাঁ, ও N+J। হ্যাঁ, এটা কি হতে পারে? এন মানে কি হতে পারে? দিঘির বুকে শত দলদ। এটা কি গাছ? যে বাঁশ, বাঁশ, পিছে দিয়ে যেটা দেয় ব্যাম্বু, ব্যাম্বু। এটা এখানে সব ফার্ন গুলো লাগাইছে। বাঁশ ঝাড়। এইটা কি গাছ, কি ফুল জানি না। এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছ, আর এই হলো ফুল। Look at this turtle. এখানে তুমি আমার খুব একটা সুন্দর interesting ছবি একটা তুলে প্রাণী। এখানে। কামান কামান। দেখেছিস হ্যাঁ টার্টল? এই যে হ্যাঁ, দেখছি তো আমি। It's mean they have lot. কি মাছ, কই মাছের মতো লাগে তো অনেকটা। না না, টাকি মাছ? আর টাকি মাছ না, উম, কই মাছের মতো লাগে না অনেকটা, কিন্তু কই মাছ না। হ্যাঁ, জাহিদ মানে এগুলা কি মার্বেল না টাইলস? টাইলস, কি টাইলস, মার্বেলের মনে হচ্ছে না? but these are from outside, not in Dhaka, মানে Italian মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1900
2009 সালের না? হ্যাঁ, তো তখন তো সব ওইসব জায়গা থেকে ওইসব জায়গা থেকে আসতো, হ্যাঁ। অরিজিনাল জিনিস আসতো। and it took so many years to build this thing. Exactly. And so much money. হ্যাঁ, মানিতে ফুটে আছে এই দেখ, হ্যাঁ, এই যে নাগালিঙ্গম ছড়ে আছে সব, একদম। ওই যে উপরে দেখ আছে ফুল, হ্যাঁ, এই যে দেখছস শেষের দিকে এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই যে বসন্তকালে ফোটে, হ্যাঁ, আর নিচে একদম বিছায় আছে। ও এটা কিন্তু খুব মাইল্ড স্মেল হয়, হ্যাঁ। ফুলে সুন্দর। এই গাছটা খুব মানে বুদ্ধ নারকেল গাছটা আমার কাছে খুব ইউনিক লাগে, কারণ ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রী এদিকে আয়। তারাদাস বন্দ্যোপাধ্যায় যে একটা তারানাথ তান্ত্রিকের গল্প লেখেন, মানে যেটা শুরু করেছিলেন অ্যাকচুয়ালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে, সেই তারানাথ তান্ত্রিকের গল্পের নাম কি জানিস? তারানাথ তান্ত্রিকের গল্পের একটা গল্প আছে পাসাং মারাং, সেইখানে বুদ্ধ নারিকেলের একটা বিশাল ঘটনা আছে সেই গল্পের ঘটনার মধ্যে। সব বুদ্ধ নারিকেল গাছ এই যে দেখলে বুদ্ধ নারিকেল আমার উপরে খুব ভালো এরকম লাগে। দেখতে, ওই যে বুদ্ধ নারিকেল এই এই যে যে উপরে, বেশ লম্বা হয় না? হ্যাঁ, হিউজ ট্রি। এটা একটা ইন্টারেস্টিং গাছ, কৃষ্ণ বট, এই যে গাছ। অনেক অনেক ডার্ক আছে, লাইটের উল্টা দিকে তো। একদম গানটা খারাপ, এবার দেখ। প্রথমে লালবাগ কেল্লা, এরপর আহসান মঞ্জিল এবং সবশেষে বলদা গার্ডেন। এইভাবেই শেষ হয় আমাদের পুরনো ঢাকায় উড়াধুরা ঘোরাঘুরি। এবং এবং আমাদের পুরনো ঢাকায় উড়াধুরা ঘোরাঘুরি শেষের পথে, অতঃপর শেষ হয়ে গেল। অতঃপর শেষ হইল। লাস্টলি আমরা বলদা গার্ডেনে গেলাম, ভালো ছিল, ইন্টারেস্টিং জায়গা ছিল। প্রচন্ড So গরম। আমাদের 10 years resolution is done. হ্যাঁ, একদম 10 বছরের মধ্যে আর এদিকে না আসলেও হবে। আমরা এখন এখানেই শেষ করে ফেরত যাচ্ছি। Bye. বাই বাই, আবার দেখা হবে। Subscribe Bichitro Station channel.